সময় বদলেছে, সেই সাথে বদলে গেছে আমাদের এই পৃথিবীও। মানুষের জীবনযাত্রা যেমন পরিবর্তিত হয়েছে, ঠিক তেমনি পরিবর্তিত হয়েছে যোগাযোগের মাধ্যমও। একটা সময় ছিল যখন মানুষ হৃদয়ের কথা পৌঁছে দিতে কলম ধরত কাগজে, সযত্নে লেখা সেই চিঠি ছিল আবেগ ও সম্পর্কের সেতুবন্ধন। কিন্তু আজকের এই প্রযুক্তি নির্ভর জগতে সেই চিঠির স্থান দখল করে নিয়েছে ইমেল। কিবোর্ডের মধ্যে জাস্ট কয়েকটা ক্লিকেই খবর পৌঁছে যায় এক প্রান্ত থেকে অপর প্রান্তে। ইমেল তাই শুধুমাত্র মানুষের যোগাযোগের মাধ্যম নয়, এটি মানুষের ব্যস্ত জীবনে সময়ের সঠিক ব্যবহার এবং বিজ্ঞানের এক বিস্ময়কর উপহার। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালোই আছো। এমইটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 12 4th সেমিস্টার রাইটিং সেকশন নিয়ে। তোমরা সকলেই জানো যে তোমাদের রাইটিং সেকশানে 10 নম্বরের দুটো পার্ট আছে। তো প্রথম পার্টে কি আছে, হয় তোমাকে 10 নম্বরের একটা এসে রাইটিং লিখতে হবে, আর নয়তো সেকেন্ড পার্টে তোমাকে 5 নম্বরের দুটো রাইটিং লিখতে হবে। তো সেই কোন দুটো রাইটিং, এখানে 1 নম্বর আছে ইমেল ড্রাফট অর্থাৎ ইমেল লেখা, এবং এর সঙ্গে 2 নম্বরে আছে তোমাকে ব্লগ রাইটিং অর্থাৎ ব্লগ লিখন। তো এই ইমেল ড্রাফট করা এবং ব্লগ রাইটিং এই দুটো মিলিয়ে 5 + 5 = 10 নম্বর। অর্থাৎ হয় তোমাকে 10 নম্বরের একটা প্রবন্ধ লিখতে হবে, আর নয়তো একটা ইমেল ড্রাফট সেই সঙ্গে একটা ব্লগ রাইটিং, দুটো মিলিয়েই 5 + 5 10 নম্বর তোমাকে লিখতে হবে। তো আজ আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে ইমেল রাইটিং আছে অর্থাৎ ইমেল ড্রাফটিং যেটা, সেই রাইটিং নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তো আজ ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব হোয়াট ইজ ইমেল রাইটিং অর্থাৎ ইমেল রাইটিং কি, সেই সঙ্গে আলোচনা করব টাইপস অফ ইমেল রাইটিং মানে ইমেল রাইটিং কয় প্রকার ও কি কি। তার সঙ্গে আমরা আরও আলোচনা করব স্ট্রাকচার অফ ইমেল রাইটিং মানে একটা ইমেল ড্রাফট বা একটা ইমেল যে রাইটিং আছে তার স্ট্রাকচার বা গঠন কেমন হতে পারে, এবং সেই সঙ্গে আমরা সবশেষে একটা এক্সাম্পল দেব মানে আমরা যে ইমেলটা শিখেছি বা যে মেল ড্রাফটটা আজকে শিখলাম এটা কেমনভাবে কাজ করে, মানে কিভাবে তুমি তোমার কোনো সহপাঠী, তোমার কোনো বন্ধু বা কোনো অফিসে তোমার ইমেলকে লিখতে পারো। তো পুরো ভিডিও জুড়ে আমি তোমাদের সাথে আছি মানোয়ার স্যার, আর তোমরা দেখছো এমইটি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল। ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে করে আমাদের চ্যানেলের প্রতিটি এডুকেশনাল ভিডিও সবার আগে তুমি দেখতে পাও। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই আসি হোয়াট ইজ ইমেল অর্থাৎ ইমেল কি। তো এখানে কি বলা হচ্ছে যে ইমেল মিনস ইলেকট্রনিক মেল অর্থাৎ ইমেল কথার অর্থ হচ্ছে একটা ইলেকট্রনিক মেল। আর তারপরে কি বলা হচ্ছে যে ইট ইজ এ মডার্ন ওয়ে, এটা একটা আধুনিক পদ্ধতি। কিসের আধুনিক পদ্ধতি? বলা হচ্ছে অফ সেন্ডিং অ্যান্ড রিসিভিং মেসেজ থ্রু দ্য ইন্টারনেট। তো এখান থেকে আমরা কি বুঝলাম যে ইমেল হলো একটা পদ্ধতি বা আধুনিক পদ্ধতি যেখানে ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই এক প্রান্ত থেকে বার্তা অন্য প্রান্তে পৌঁছানো যায়। অর্থাৎ আমরা এর আগে কি দেখেছি যে মানুষের যখন কোনো চিঠি বা যখন কোনো বার্তা পৌঁছে দেওয়ার থাকতো তখন তারা খাতা কলমে চিঠি লিখত, এবং সেই চিঠিটা কোনো একজন ব্যক্তি মারফত অপর প্রান্তে পাঠিয়ে দেওয়া হতো, এবং এই যে এক প্রান্ত থেকে লেখা এবং অন্য প্রান্তে পৌঁছানো এর মধ্যে সময় লেগে যেত বহুদিন। তো এখন প্রযুক্তিবিদ্যার উন্নতিতে আমরাও হয়ে উঠেছি অনেক উন্নত, তাই এখন আর আমরা এক প্রান্ত থেকে চিঠি অন্য প্রান্তে পৌঁছানোর জন্য আর কয়েকটা দিন আমরা দেরি করি না। তো এখন আমরা কি করি, আমরা এখন এক প্রান্ত থেকে ইমেল করি, অন্য প্রান্তে সেকেন্ডের মধ্যে চলে যায়। তো এই চিঠি এবং এই ইমেলের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, দুটো প্রায় সেম, একটা শুধুমাত্র কম্পিউটার টাইপিং আর একটা হচ্ছে খাতা আর কলম টাইপিং। তো চলো এর পরে সেকেন্ড পার্টে কি বলা হচ্ছে। পরে বলা হচ্ছে টাইপস অফ ইমেল মানে ইমেল কয় প্রকার ও কি কি। এখানে বলা হচ্ছে ইমেল 3 প্রকার, যে ইমেলস আর 3 টাইপস অর্থাৎ ইমেল 3 প্রকার। কি সেই 3 প্রকার? বলছে একে বলছে ফর্মাল ইমেল। ফর্মাল ইমেল কোনগুলোকে বলা হয়? সহজ করে বাংলাতে লিখে দেওয়া হয়েছে অফিস, স্কুল আর প্রতিষ্ঠান। অর্থাৎ তোমাকে যদি অফিসে বা কোনো স্কুল বা কোনো প্রতিষ্ঠানে মেল লিখতে বলা হয় সেই ইমেলটা হবে ফর্মাল ইমেল অর্থাৎ অফিসিয়াল ইমেল। তারপর আবার কি বলছে দ্বিতীয়, বলছে ইনফর্মাল ইমেল। ইনফর্মাল ইমেল কোনগুলোকে হয়? একটা যে বন্ধু এবং আত্মীয় স্বজন, মানে তোমার যে বন্ধু বা সহপাঠী আছে বা তোমার আত্মীয় স্বজন এদেরকে যে ইমেলগুলো বা যে ইমেলগুলো আমরা ড্রাফট করি এগুলোকে বলা হয় ইনফর্মাল ইমেল। এবং সবশেষে 3 নম্বর যে ইমেলটা আছে সেটা হচ্ছে সেমি ফর্মাল ইমেল। সেমি ফর্মাল ইমেল কোনগুলো? সেগুলো হচ্ছে একটা স্থানীয় কর্তৃপক্ষ
বা পরিচিত বিশেষ ব্যক্তি এদেরকে পাঠানো হয়। যেমন সহজে যদি বলি যে তোমার এলাকায় যিনি এমএলএ আছেন বা তোমার এলাকার যিনি পঞ্চায়েত প্রধান, তিনি তোমার খুব কাছের ব্যক্তি, হয় তোমার কাকু বা তোমার মামা হয়। তো যখন ওই এমএলএকে বা ওই পঞ্চায়েত প্রধানকে অন্য কোনো ব্যক্তি চিঠি লিখবেন, তখন তিনি নিঃসন্দেহে সমস্ত ফরম্যাটকে উনি মেনশন করবেন, ঠিকমতো লেখার তিনি চেষ্টা করবেন। কিন্তু যখন তুমি তোমার কাকুকে লিখছো, হয়তো তিনি তোমার এলাকার একজন অগ্রগণ্য ব্যক্তি, কিন্তু তারপরেও চিঠিটা বা ইমেলটা যখন তুমি লিখছো, তখন নিশ্চয়ই তুমি আর 5টা ব্যক্তির মতো লিখবে না। তো যখন কোনো অফিসিয়াল পার্সন যে আমাদের খুব কাছের হয়, তাকে যদি আমরা ইমেল লিখি, সেই ইমেলকে বলা হয় সেমি ফর্মাল ইমেল। তো এখানে একটা বিষয় তোমরা মনে রেখো, তোমাদের কোনো সেমি ফর্মাল ইমেল পরীক্ষায় লেখার প্রয়োজন নেই। তোমাদের দুটো ক্যাটাগরির ইমেল পরীক্ষায় লেখার প্রয়োজন পড়বে। সেগুলো হচ্ছে কি, এক হচ্ছে ফর্মাল ইমেল, মানে অফিসিয়াল যে ইমেল, সেটা যেটা আমরা অফিস, স্কুল বা প্রতিষ্ঠানে পাঠাই। এবং দ্বিতীয় তোমাদের পরীক্ষার জন্য প্রয়োজন হচ্ছে ইনফর্মাল ইমেল, মানে তোমার সহপাঠী, বন্ধু বা আত্মীয় স্বজনকে যে ইমেল পাঠানো হয় সেই ইমেলটা। তো এরপরে আসি 3 নম্বর পয়েন্ট, কি আছে, স্ট্রাকচার অফ ইমেল, মানে একটা ইমেলের স্ট্রাকচার বা গঠন কেমন হতে পারে। তো যদি তোমরা এই বিষয়ে জেনারেল কনসেপ্ট পেতে চাও, তোমরা তোমাদের মোবাইলে ইমেল বলে একটা অ্যাপস আছে, সেই অ্যাপসে অন করো। তো এই ইমেল অ্যাপসটা ওপেন করার পরে নিচের ডান দিকের কোণে তোমরা একটা পেন চিহ্নর পরে কম্পোজ বলে একটা লেখা দেখতে পাবে। তো এই কম্পোজ বাটনে ক্লিক করলে তোমরা দেখবে 4টা অপশান আছে। সবার প্রথমে আছে ফ্রম, তারপরে আছে টু, তারপরে আছে সাবজেক্ট এবং সবশেষে আছে কম্পোজ মেল। অর্থাৎ এই 4টা জিনিস লিখতে পারলেই একটা ইমেল পুরোপুরিভাবে প্রস্তুত। মানে এই 4টা জিনিস লিখেই একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে মেল করা হয়। এবং যেহেতু তোমরা এই যে মেলটা লিখছো, এটা কোনো ব্যক্তিকে পাঠাচ্ছ না, অর্থাৎ তোমরা তোমাদের মেলটা পরীক্ষায় এক্সাম পেপারে লিখছো, তাই মোবাইলে বা কম্পিউটারের কিবোর্ডে টাইপ করা ওই মেলের সঙ্গে তোমার মেলের একটু ডিফারেন্স হবে। কেমন ডিফারেন্স? ওখানে আমরা টোটাল 4টা পার্ট দেখেছিলাম। তোমাদের যে মেল তোমরা খাতায় লিখবে, প্রফেশনালভাবে লিখতে গেলে এখানে তোমরা 7টা টপিক লিখবে বা 7টা পয়েন্ট লিখবে। কি সেই 7টা পয়েন্ট আমরা ক্লিয়ারলি বর্ণনা করার চেষ্টা করেছি। তো প্রথমেই তোমরা যে জিনিসটা লিখবে সেটা হচ্ছে ফ্রম। ফ্রম কথার অর্থ হচ্ছে থেকে। তো এখানে কি বলা হচ্ছে, যিনি মেল পাঠাবেন তার ইমেল আইডি, অর্থাৎ মেল তো অবশ্যই তুমি পাঠাবে, তাই তোমার ইমেল আইডি সবার প্রথমে মেনশন করতে হবে। এখানে একটা প্রশ্ন থাকতে পারে, স্যার আমার তো ইমেল আইডি নেই, আমি কি করব? হ্যাঁ, ইমেল আইডি তোমার থাকার কোনো প্রয়োজনও নেই, কারণ তুমি যে ইমেল আইডিটা ওখানে সাবমিট করবে, ওই ইমেল আইডিতে কোনো রকম কেউ কোনোভাবে মেল করার চেষ্টা করবে না। তাই তুমি নিজের মতো করে ইমেল আইডি বানিয়ে নেবে। স্যার কেমন করে ইমেল আইডি বানাবো? আমি একটা এক্সাম্পল দিয়েছি নিচে, manohar321@gmail.com। তো তোমরা তোমাদের নিজের নামের প্রথম দিকটা লিখে দেবে, বা যে নামের যে ফার্স্ট নেম আছে সেটাকে লিখবে, তারপরে 2-3টা নাম্বার এরকম অ্যাড করে দেবে, দেওয়ার পরে @gmail.com লিখে দেবে। তোমার ইমেল পুরোপুরিভাবে প্রস্তুত এবং ওটা লেখার জন্য পুরোপুরি যোগ্য। তো এরপরে দ্বিতীয় যে বিষয়টা তোমরা তুলে ধরবে সেটা হচ্ছে টু। টু মানে হচ্ছে তে বা প্রতি। তো এখানে কি বলা হচ্ছে, যাকে মেল করা হবে তার ইমেল আইডি। প্রথমে তো তুমি তোমার নিজের ইমেল আইডি দিয়ে দিলে, এবার তোমার করা ইমেলটা যাকে পাঠাচ্ছ সে হতে পারে কোনো অফিস বা তোমার স্কুল বা কোনো বন্ধু বা সহপাঠী। তো যাকে তুমি পাঠাচ্ছ তার ইমেল আইডিটা দ্বিতীয় নাম্বারে মেনশন করতে হবে। এরপরে আসে তৃতীয় নাম্বারে তোমরা কি করবে। তো তৃতীয় তোমরা যে কাজ করবে সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কথার অর্থ হচ্ছে বিষয়। তো এখানে কি বলা হচ্ছে, যে বিষয়ে মেল করা হচ্ছে তার সংক্ষেপে, মানে তুমি যে বিষয় নিয়ে কোনো অথরিটিকে বা বন্ধুকে বা কোনো আত্মীয় স্বজনকে লিখছো, সেই বিষয়টা বা সাবজেক্টটা খুব সংক্ষেপে উপরে বর্ণনা করার চেষ্টা করবে। তো 3 নম্বর সাবজেক্ট লেখার পরে 4 নম্বর আমরা যে বিষয়টা লিখবো সেটা হচ্ছে কি ডেট। অবশ্যই তোমরা মেল যেদিন লেখা হবে, এখানে বলা হচ্ছে কি মেল যেদিন লেখা হবে সেই দিনের তারিখ, অর্থাৎ তুমি পরীক্ষার খাতায় যেই দিন লিখছো এই মেলটা বা মেল ড্রাফটিং করছো সেই দিনের তারিখটা 4 নম্বর মেনশন করবে। এবং তারপরে আসবে 5 নম্বর, সেখানে কি বলা হচ্ছে স্যালুটেশন, মানে হচ্ছে অভিবাদন। তো অবশ্যই আমরা একটা অভিবাদন দিয়েই শুরু করব। কেমন অভিবাদন? এখানে বলা হচ্ছে কি রেসপেক্টেড স্যার বা ম্যাডাম বা ডিয়ার ফ্রেন্ড বা আদার্স। তো যদি তোমার মেলটা কোনো অফিস বা কোনো ফর্মাল মেল হয়ে থাকে, অবশ্যই সেখানে রেসপেক্টেড স্যার বা ম্যাডাম এটা লিখে ঠিক যেমন করে তোমরা ফর্মাল যে লেটারগুলো লিখতে ঠিক তেমনি করে শুরু করবে। আর যদি এটা কোনো তোমার বন্ধুকে লিখে থাকো বা তোমার কোনো প্রতিবেশী বা আত্মীয় স্বজনকে লিখে থাকো, অবশ্যই তাহলে ডিয়ার ফ্রেন্ড বা অন্য কিছু দিয়ে এটা লেখার চেষ্টা করো। তো এরপরে চলে আসছি 6 নাম্বার পয়েন্ট। 6 নম্বরে আমাদের কি লিখতে হবে বলছে মেন বডি, মানে মূল যে বডি, চিঠির যে মেন বডি আমরা যেভাবে লিখি আমাদের ইমেলের মধ্যে ঠিক সেই রকম করেই লিখতে হবে। শুধু পার্থক্য কি, চিঠির মধ্যে একটু আমরা বেশি লিখতাম,
মেলে একটু আমরা ছোট লিখব। তো এখানে কি বলা হচ্ছে, মূল বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করবে। অর্থাৎ মেন যে বডি আমরা লিখব, এই মেন বডির মধ্যে 5 থেকে 6 লাইন বা 7 লাইন সর্বোচ্চ, এর মধ্যে মূল বিষয় নিয়ে সংক্ষেপে আমরা আলোচনা করব। যেহেতু তোমাদের এই মেল রাইটিংয়ে টোটাল 5 নাম্বার আছে, তাই তোমরা চাইলেও খুব বেশি লেখা লিখতে পারবে না। তো এরপরে আসি কি বলছে, সবার শেষে আছে ক্লোজিং, মানে শেষ। তো অবশ্যই যার শেষ ভালো তার সব ভালো। তো এখানে অবশ্যই যখন কোনো মেল ড্রাফট করব বা কোনো রাইটিং স্কিল আমরা লিখব, তার শেষ প্রান্তটা বা শেষ অংশটা সুন্দর করে শেষ করব। তো সুন্দর করার জন্য কি করতে বলা হচ্ছে, প্রথমে থ্যাংক ইউ প্লাস ইউর অবিডিয়েন্টলি বা সিনসিয়ারলি ইত্যাদি লিখে ক্ষুদ্র আকারে নিজের ঠিকানা লিখে তারপরে শেষ করবে। তো যখন দেখবো আমাদের যে ড্রাফট ইমেল যেটা আছে বা ইমেল রাইটিংটা লেখা শেষ হয়ে গেছে, আমরা তারপরে লিখবো সুন্দর করে থ্যাংক ইউ। তারপর যদি অফিসের ক্ষেত্রে ইমেলটা হয়ে থাকে, তাহলে তার নিচে লিখবো ইউর অবিডিয়েন্টলি বা ইউর সিনসিয়ারলি, লেখার পরে নিজের নাম লিখে নিজের ঠিকানা দেবো। বা যদি কোনো বন্ধুকে পাঠিয়ে থাকি, লিখবো ইউরস এভার, লেখার পরে নিজের নাম দিয়ে ছোট্ট করে নিজের প্লেসের নামটা আমরা দিয়ে দেবো। তো এভাবেই যদি সুন্দর করে প্রথম অংশ থেকে শেষ অংশ সবগুলোই সুন্দর করে 7টা পয়েন্ট সাজিয়ে সাজিয়ে লিখতে পারি, এই তোমাদের উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4-এ ইমেল ড্রাফটিংয়ের যে 5 নম্বর, পৃথিবীর কেউ তার থেকে একটা ছোট্ট কানাকড়িও কাটতে পারবে না। তো এরপরে আসি আমরা চতুর্থ পয়েন্ট, নেসেসারি মেল ফর এইচএস সেমিস্টার 4 এক্সাম। মানে তোমরা যারা এইচএস সেমিস্টার 4-এ এক্সাম দেবে, তোমাদের যে ইমেলটাকে ড্রাফট করতে বলা হবে, এই ইমেলটা কাকে লিখতে বলা হবে এবং কোন বিষয়ে, সব থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার উত্তর আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই যে পেজটা দেখতে পাচ্ছ, এই ছোট্ট পেজটা তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো, কারণ একটা পেজই তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট। তো এখানে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, যে 4টা জায়গা বা 4টা ক্ষেত্র। এই যে 4টে ক্ষেত্র আছে, কি দেখতে পাচ্ছি না 4টা প্লেস আছে, 1, 2, 3 এবং 4। এই যে 4টা প্লেস আছে, এই 4টা প্লেসকে যদি বা এই 4টা প্লেসে যদি আমরা ইমেল ড্রাফট করা শিখে যাই, আশা করি আমাদের এইচএস সেমিস্টার 4-এ এই যে মেল ড্রাফট নিয়ে কোনো রকমের কোনো প্রশ্ন তোমাদের থাকবে না। তো প্রথমে কি বলা হচ্ছে আমরা এক এক করে আলোচনা করে নিই। তো ফার্স্ট বলা হচ্ছে স্কুল অথরিটি, অর্থাৎ তোমাদের এইচএস সেমিস্টার 4-এ যে মেল লিখতে বলা হবে, সব থেকে বেশি চান্স মানে 99% চান্স কি তোমাদের স্কুল অথরিটিকে লিখতে বলতে হতে পারে। তো এবার তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার স্কুল অথরিটি কাকে লিখতে বলা হতে পারে? আমি ক্লিয়ার করে লিখে দিয়েছি 3টা ব্যক্তিকে। তো তোমাকে প্রথমেই কাকে লিখতে হতে পারে, হেডমাস্টার, হেড মিসেজ অথবা প্রিন্সিপাল, এবং ঠিক তার পরে পরে তোমাকে এই ইমেল ড্রাফট করতে হতে পারে যে টু দ্য টিচার ইন চার্জ, মানে তোমার ওই প্রতিষ্ঠান বা স্কুলের টিআইসি যিনি আছেন তানাকে তোমাকে ইমেল ড্রাফট করতে হতে পারে, অথবা সবশেষে কি তোমার ক্লাস টিচার যিনি আছেন তানাকে ইমেল ড্রাফট করতে হতে পারে। তো এখানে আমরা কি দেখছি, আমাদের এই যে ইমেল ড্রাফটের সব থেকে যে গুরুত্বপূর্ণ পার্ট, মানে স্কুল অথরিটিকে যে ইমেল ড্রাফট করতে হয়, এই ইমেল ড্রাফটে টোটাল 5 জন ব্যক্তিকে, মানে স্কুল নিয়ে যদি তোমাদের ইমেল লিখতে বলা হয়, 5 জন ব্যক্তিকে তোমাকে ইমেল লিখতে হতে পারে। কোন সেই 5 জন? এখানে বলে দেওয়া হয়েছে হেডমাস্টার, হেড মিসেস আর প্রিন্সিপাল, অথবা টিচার ইনচার্জ, কিংবা তোমার যিনি ক্লাস টিচার আছেন তানাকে। তো এই যে 5 জন ব্যক্তিকে আমরা লিখবো, ইমেল ড্রাফট করব, এদেরকে কোন বিষয়ে ইমেল লিখতে হতে পারে সেটাও আরও বড় প্রশ্ন। তো আশা করছি স্কুল কর্তৃপক্ষের কাছে এখানে 3টে সাবজেক্টকে আমরা মেনশন করেছি। তো এই 3টে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা তোমাদের এইচএস সেমিস্টার 4-এর এক্সামে আসছে। তো এখানে 3টে কি আছে, তো সাবজেক্টের মধ্যে ফার্স্ট অফ অল যেটা থাকছে সেটা হচ্ছে লিভ অফ অ্যাপ্লিকেশন। বলছে লিভ অফ অ্যাপ্লিকেশন মানে ছুটির জন্য অনুমোদনপত্র। তো অবশ্যই হেডমাস্টার হোক বা তোমার ক্লাস টিচার হোক, তার কাছে ছুটির জন্য অনুমোদন চেয়ে তোমাকে একটা ইমেল লিখতে হতে পারে। অথবা 2 নাম্বার যেটা দেওয়া হচ্ছে কি, যে রিকোয়েস্ট ফর এক্সট্রা ক্লাস। তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা সবাই জানো তোমাদের কিছু এক্সট্রা ক্লাস প্রয়োজন। তো এই নিয়ে তোমাদের অফিসে বা স্কুল কর্তৃপক্ষের কাছে হয় হেড স্যার, না হলে হেড মিসেস বা প্রিন্সিপাল যিনি আছেন তার কাছে ইমেল ড্রাফট করতে হতে পারে। অথবা 3 নাম্বার যেটা থাকছে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে রিকোয়েস্ট ফর সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট। তো রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ করা, মানে স্কুল কর্তৃপক্ষের কাছে তোমার যে কোনো সার্টিফিকেট হতে পারে, ট্রান্সফার সার্টিফিকেট বা কোনো তোমার মার্কশিট কিংবা অন্য কোনো ক্যারেক্টার সার্টিফিকেট থেকে যদি কোনো সার্টিফিকেট চাওয়ার প্রয়োজন থাকে, এই সার্টিফিকেট চেয়ে তুমি তোমার স্কুল কর্তৃপক্ষের কাছে মেল করবে। তো এই 3টে মেল যদি আমরা কমপ্লিট করে নিতে পারি, আশা করছি আমাদের এইচএস সেমিস্টার 4-এ স্কুল অথরিটির কাছে যে মেল লেখার যে পার্টটা আছে, সেই পার্ট নিয়ে কোনো সমস্যা হবে না। তো তোমাদের জন্য একটা ভালো খবর বলে রাখি, আমাদের এখানে যে 3টে ডিফাইন্ড মেল আছে, এই 3টে ডিফাইন্ড মেলের জন্য আমাদের 3টে যে মেল মুখস্থ করার কোনো প্রয়োজন নেই।
এখানে আমরা অবশ্যই একটা ফরম্যাট মানে প্রোভাইড করব তোমাদেরকে, আর সেই ফরম্যাটকে কাজে লাগাতে পারলেই স্কুল কর্তৃপক্ষের কাছে সে হেড স্যার, প্রিন্সিপাল বা তোমার হেড মিসেস বা ক্লাস টিচার যেই হোক বা টিআইসি যেই হোক, তাকে তুমি ওই অফিসিয়াল যে ফরম্যাটটা আছে বা স্কুল কর্তৃপক্ষের কাছে যে ফরম্যাট, ওই ফরম্যাটকে কাজে লাগিয়ে যে কোনো বিষয়ে মেল লিখতে পারবে। তো অবশ্যই আমরা এই ভিডিওর শেষে সেই যে মেলের ফরম্যাটটা তার সঙ্গে এক্সাম্পল দিই যে আসলেই এই ফরম্যাটটা কাজ করে কিনা তা নিয়ে আলোচনা করব। তো পুরো ভিডিও জুড়ে তোমরা সাথে থাকো, তাহলেই বুঝতে পারবে আসলে মেল রাইটিং কেমন হয়ে থাকে। তো আমরা এখানে কি দেখলাম যে স্কুল কর্তৃপক্ষের কাছে যে কোনো 5 জন ব্যক্তির নাম এখানে মেনশন করা হয়েছে। এই 5 জন ব্যক্তির যে কোনো একজনকে তোমাকে মেল লিখতে হতে পারে। আর সেই সঙ্গে কি বিষয় লিখতে হতে পারে না, বিষয় তো অনেক থাকে, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় মানে যেগুলো পরীক্ষায় আসেই, যারা ইংলিশ অনার্স করে, যাদের এইচএসসি পেপার যাদেরকে থাকে, আমরা দেখেছি বারংবার যে কোশ্চেনগুলো উঠে এসছে তার মধ্যে 3টা হচ্ছে লিভ অফ অ্যাপ্লিকেশন, রিকোয়েস্ট ফর এক্সট্রা ক্লাস, এবং সবশেষে আমরা দেখেছি বারংবার পরীক্ষা যেটা এসছে রিকোয়েস্ট ফর সার্টিফিকেট অর মার্কশিট। তো এই 3টা বা তোমরা ওই যে ফরম্যাট যেটা তোমাদেরকে প্রোভাইড করব সেটাকে সুন্দর করে মুখস্থ করে রাখো, তাহলে তোমাদের যে মেল রাইটিং এর 99% তোমরা ক্লিয়ার করে নেবে। তো যদি তোমাদের স্কুল কর্তৃপক্ষের কাছে মেল লিখতে না দেয়, তবে কাকে লিখতে দিতে পারে? তো সামনে যে পেজটা দেখতে পাচ্ছ, এই পেজের মধ্যে টোটাল ফরম্যাট বা টোটাল যে আমাদের কোশ্চেন হতে পারে সেটাকে আমি মেনশন করার চেষ্টা করেছি। তো যদি স্কুল কর্তৃপক্ষের কাছে না দেয়, তাহলে অবশ্যই তোমাকে এই 3টে জায়গায় বা এই 3টা প্লেসে তোমাদেরকে দিতে পারে। তো সেকেন্ড অপশানে যেটা আমরা রেখেছি সেটা হচ্ছে টু দ্য এডিটর। তো এডিটরকে তোমরা সকলেই চেনো, সেই ক্লাস 8 থেকে শুরু করে মাধ্যমিক পর্যন্ত টু দ্য এডিটর করে তোমরা চিঠি লিখে এসছো, মানে যিনি খবরের কাগজের ডিরেক্টর যিনি থাকেন, অর্থাৎ কোনো একটা নিউজ পেপারের যিনি প্রধান, সেই নিউজ পেপারের মালিককে বলা হয় এডিটর। আর এই এডিটরের কাছে তোমাকে অনেক বিষয় নিয়ে চিঠি বা ইমেল লিখতে হতে পারে। তো আমাদের মেল রাইটিংয়ের মধ্যে বা মেল ড্রাফটিংয়ের মধ্যে এডিটরকে যে কোনো 3টে বিষয়, এই 3টে বিষয় নিয়ে বারংবার পরীক্ষায় কোশ্চেন আসে। কোন সেই 3টে বিষয় মেনশন করে দিয়েছি দেখো, বলছে কমপ্লায়েন্ট অ্যাবাউট পুয়ার রোড কন্ডিশন, বলছে কমপ্লায়েন্ট করা মানে অভিযোগ করা কি নিয়ে, যে অ্যাবাউট পুয়ার রোড কন্ডিশন, তোমার যে লোকালিটি বা এরিয়া আছে সেখানে রাস্তার অবস্থা খুবই খারাপ, এই নিয়ে তোমাকে এডিটরের কাছে একটা মেল ড্রাফট করতে হতে পারে। অথবা তোমাকে সেই সঙ্গে আসতে পারে প্রবলেম অফ ড্রিঙ্কিং ওয়াটার। এডিটোরিয়াল যে লেটার বা ইমেল যাই বলো, তার মধ্যে ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেমটা সব থেকে ভাইটাল পার্ট। তো আমরা বর্তমানে দেখছি যে আমাদের ভূগর্ভস্থ যে ওয়াটার যে লেভেলটা আছে, এই লেভেলটা অনেক কমে গেছে। সেই জন্য গরমকাল আসলে বা গ্রীষ্মকালে প্রতিটা প্লেসে কি হয় না, এই যে ওয়াটার সাপ্লাই নিয়ে প্রবলেম তৈরি হয়। তো এই বিষয়ে এডিটরের কাছে তোমাকে একটা মেল ড্রাফট করতে হতে পারে। অথবা তোমাকে কি করতে হতে পারে না, ফ্রিকোয়েন্ট লোড শেডিং, মানে তুমি যে এরিয়ায় বা লোকালিটিতে বাস করো সেখানে প্রতি ঘন্টায় ঘন্টায় বা যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যায়, এই নিয়ে এতে যে তুমি যে সমস্যায় পড়ো, এই সমস্যা নিয়ে ক্ষুদ্র আকারে এডিটরের কাছে একটা তোমাকে ইমেল ড্রাফট করতে হতে পারে। তো এখানে আমরা কি দেখছি, আমাদের সব থেকে আগেই বলেছি সব থেকে বেশি চান্স কি, যে স্কুল অথরিটি মানে তুমি যে স্কুলে পড়ো সেই স্কুল কর্তৃপক্ষের কাছে ইমেল ড্রাফট করতে আসার চান্সটা সব থেকে বেশি থাকে। এবং তারপর ওখানে যদি না আসে বা স্কুল কর্তৃপক্ষের কাছে ইমেল লিখতে না দেয়, তাহলে তারপরে আরও একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে কি যে টু দ্য এডিটর। এডিটরের কাছে আমরা যে কোনো অনেক তো বিষয় আছে, এখানে 3টে ভাইটাল পয়েন্ট কি, যে পুয়ার রোড কন্ডিশন নিয়ে লিখতে হতে পারে, বা তোমার ওয়াটার সাপ্লাই প্রবলেম নিয়ে লিখতে হতে পারে, অথবা 3 নাম্বার কি আছে যে ফ্রিকোয়েন্ট লোড শেডিং মানে ইলেকট্রিক প্রবলেম নিয়ে তোমার এডিটরের কাছে একটা মেল ড্রাফট করতে হতে পারে। তো যদি এডিটরের কাছেও না আসে, তাহলে কোথায় লিখতে আসতে পারে? তো যদি এডিটরের কাছেও না আসে, হেডমাস্টার বা তোমার স্কুল কর্তৃপক্ষের কাছেও না লিখতে দেয়, তাহলে অবশ্যই তোমাকে 3 নাম্বার এই পার্ট বা 3 নাম্বার এই প্লেসে লিখতে হতে পারে। এখানে কি বলা হচ্ছে যে অফিস অর এনি ইনস্টিটিউট অথরিটিস, মানে যে কোনো অফিস অথবা যে কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা বা যারা কর্তৃপক্ষ আছে সেখানে তোমাকে ইমেল ড্রাফট করতে হতে পারে। তো এখানে পরিষ্কার বলা হচ্ছে দেখো, যে এই যে অফিস বা ইনস্টিটিউট যে অথরিটিস আছে এখানে কাদেরকে লিখতে হতে পারে। এখানে 3টে ব্যক্তির নাম দেওয়া হচ্ছে। এক হচ্ছে দ্য ম্যানেজার, মানে ওই অফিসের যিনি ম্যানেজার থাকবে। ধরো তোমাকে বলা হলো কোনো একটা ব্যাংকের ম্যানেজারের কাছে লিখতে, তো সেই জন্য এখানে বলা হচ্ছে কি যে এখানে 3টে ব্যক্তির নাম দেওয়া আছে। তোমার যদি অফিস বা যে কোনো ইনস্টিটিউট অথরিটির কাছে মেল ড্রাফট করতে বলা হয়, তো সব থেকে বেশি চান্স তোমাকে ম্যানেজারের কাছে আসতে পারে। আর যদি ম্যানেজারের কাছে না লিখতে দেওয়া হয়, তাহলে অফিস ইনচার্জ যিনি আছেন মানে ওই অফিসের যিনি হেড আছেন
তানার কাছে ইমেল ড্রাফট করতে হতে পারে, বা যদি তাকেও যদি না দিয়ে থাকে তাহলে দ্য লাইব্রেরিয়ান। আমরা সকলে জানি লাইব্রেরি থাকে, যদিও আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই লাইব্রেরি সিস্টেমটা খুব ভালো অ্যাভেলেবেল নেই, কিন্তু এর বাইরের কান্ট্রিগুলোতে যদি আমরা দেখি বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরের স্টেটগুলোতে দেখি, সেখানে আমরা লাইব্রেরির ছড়াছড়ি পাবো। তো অবশ্যই আমাদের এই ওয়েস্ট বেঙ্গলেও খুব তাড়াতাড়ি লাইব্রেরির ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে, এ বিষয়ে কোনো রকম সন্দেহ নেই। তো যাই হোক, অবশ্যই যদি তোমাদের হেডমাস্টারকে বা স্কুল কর্তৃপক্ষকে না দেয় বা তোমাকে এডিটরকেও যদি না দেয়, তাহলে অবশ্যই তোমাকে অফিস অথবা যে কোনো ইনস্টিটিউট অথরিটির কাছে মেল ড্রাফট করতে দেবে, এবং সেই যে মেল ড্রাফট করতে দেবে হয় তোমাকে ম্যানেজারের কাছে দেবে, না হলে অফিস ইনচার্জ, না হলে লাইব্রেরিয়ান। এই তিনটের মধ্যে যে কোনো একজন ব্যক্তিকে তোমাকে ইমেল ড্রাফট করতে দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। এবার এই যে ব্যক্তিদের কাছে ইমেল ড্রাফট করতে দিতে পারে, এদেরকে কোন বিষয় নিয়ে দেবে বা কোন বিষয় নিয়ে তোমাকে লিখতে হতে পারে। তো এখানে বলা হচ্ছে, দেখো সাবজেক্টে প্রথমে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর পার্ট টাইম জব। সব থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটা সাবজেক্ট, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর পার্ট টাইম জব। মানে তোমরা যারা এইচএসের পরীক্ষা শেষ করবে, গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে তোমরা কোনো চাকরির জন্য খোঁজ করবে, কোনো পার্ট টাইম জবের জন্য যখন তোমরা খোঁজ করবে, তখন তোমাকে অবশ্যই এই ইমেল ড্রাফটটা শিখতে হবে। তাই যদি তোমাদের এডিটোরিয়াল এবং যদি হেডমাস্টারের কাছে যেটা হয় বা স্কুল কর্তৃপক্ষের কাছে ইমেল ড্রাফট করতে না দেয়, তাহলে অবশ্যই তোমাকে অ্যাপ্লিকেশন ফর পার্ট টাইম জব এই বিষয়টা নিয়ে মেল ড্রাফট করতে আসার চান্সটাও অনেক বেশি হয়ে দাঁড়ায়। এরপরে কি আছে বলছে অ্যাপ্লিকেশন অ্যাবাউট ইরেগুলার বাস সার্ভিস। আমরা দেখেছি যে এখন যে রোডগুলোতে বাস রয়েছে, সেই বাসগুলো আগের মতো আর চলে না। এখন কি হয়, বাস যেখানে যেখানে যেগুলো ছিল সেগুলোকে অনেক কমিয়ে ফেলা হয়েছে, বা যে নির্ধারিত টাইম ছিল সেই টাইমের পরে গিয়ে বাসগুলো সার্ভিস দেওয়া হয়। তো এই যে বাস সার্ভিস নিয়ে, ওই বাস প্রবলেম নিয়ে এটা একটা ট্রেন্ডিংয়ের বিষয় চলে এসছে। তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের কর্তৃপক্ষের লোকেরা যারা আছেন, তারা যদি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোশ্চেন দিতে চান তোমাদেরকে এই মেল ড্রাফটের উপরে, তাহলে এই পার্টটাও তুলে দেওয়ার চান্স বেশি থাকে, যে অ্যাপ্লিকেশন অ্যাবাউট ইরেগুলার বাস সার্ভিস। এরপরে তৃতীয় যে সাবজেক্টটা তুলে ধরা হচ্ছে, সেটা হচ্ছে রিকোয়েস্ট টু স্টোর মোর বুক ইন লাইব্রেরি। ধরো তোমার এলাকায় একটা লাইব্রেরি আছে, কিন্তু লাইব্রেরিতে বই নেই, তাই তোমার অবশ্যই একটা মেল ড্রাফট করতে হতে পারে ওই লাইব্রেরির যিনি লাইব্রেরিয়ান আছে তার কাছে, যে কিসের জন্য রিকোয়েস্ট, যে টু স্টোর মোর বুক, মানে আরও বেশি বই ওই লাইব্রেরিতে সংরক্ষণ করার জন্য। তো আমাদের অফিস বা যে কোনো ইনস্টিটিউট অথরিটির কাছে যদি মেল ড্রাফট করতে দেয়, তাহলে এই তিনটে বিষয় যদি আমরা ক্লিয়ারলি করতে পারি, তাহলে অবশ্যই এর মধ্যে থেকে আমরা পেয়ে যাব। আর যদি এর মধ্যে তিনটে সাবজেক্টের মধ্যে না পেয়ে থাকি, তাহলে তোমরা এখানে যে ফরম্যাটটা শিখবে, ওই ফরম্যাটকে কাজে লাগিয়ে যে কোনো অফিস বা ইনস্টিটিউটকে তোমরা মেল ড্রাফট করতে পারবে। তো এরপরে আসি শেষ যে অপশান কি আছে, যদি তোমাকে স্কুল কর্তৃপক্ষও দিল না, তোমাকে এডিটোরিয়ালও দিল না, তোমাকে অফিস বা যে কোনো ইনস্টিটিউট অথরিটির কাছেও দিল না, তাহলে কোন বিষয় দিতে পারে? আরও শেষ এবং গুরুত্বপূর্ণ সর্বশেষ একটা প্লেস পড়ে থাকে, সেটা হচ্ছে টু ফ্রেন্ড, মানে তোমার বন্ধুর কাছে। তোমার বন্ধুর কাছে মেল লিখতে দিতে হতে পারে। অর্থাৎ যদি তোমার কোনো অফিসিয়াল বা যদি তোমার কোনো ফর্মাল মেল ড্রাফট করতে না দেয়, তাহলে অবশ্যই তোমাকে ইনফর্মাল অর্থাৎ টু ফ্রেন্ড, মানে তোমার বন্ধুর কাছে বা তোমার আত্মীয় স্বজনের কাছে মেল ড্রাফট করতে দিতে পারে। এর চান্সও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের কাছে আছে। তো যদি বন্ধুর কাছে মেল ড্রাফট করতে দেয়, কোন বিষয় নিয়ে দেবে? তো এখানে আমরা তিনটা বিষয়কে তুলে ধরেছি। এই তিনটে বিষয়ে বন্ধুর কাছে মেল লেখার জন্য এর আগে বহুবার গ্রাজুয়েশন যারা করেছেন তাদের ইংলিশের এইচএসসি পেপারে বারংবার উঠে এসেছে। তো কোন সেই তিনটে সাবজেক্ট? প্রথমে বলা হচ্ছে ইনফর্মিং অ্যাবাউট গুড রেজাল্ট, মানে পরীক্ষা একই সঙ্গে দিয়েছো কিন্তু তোমার রেজাল্টটা খুব সুন্দর, এবং তোমার যে বন্ধু তিনি অন্য কোনো ইনস্টিটিউটে পড়ে, তাই অবশ্যই তুমি তোমার রেজাল্টটা জানানোর জন্য তোমার বন্ধুকে একটা মেল লিখতে পারো। অথবা তোমাকে আরেকটা ডিফারেন্ট সাবজেক্ট দেওয়া হচ্ছে কি, যে ইনভাইটিং টু বার্থডে পার্টি। এটাও বহুবার এসছে যে তোমার জন্মদিন, যে বিষয়ে আমরা যখন ছোট ছিলাম বা যখন ক্লাস 7, 8, 9-এ পড়তাম, আমরা দেখেছি যে আমাদের যে লেটার লিখতে বলা হতো বা চিঠি লিখতে বলা হতো, বন্ধুকে জন্মদিনের আমন্ত্রণ জানিয়ে আমরা চিঠি লিখতাম। তো আমরা বড় হয়ে এসেছি, তাই চিঠি লিখবো না ঠিকই, কিন্তু আমাদের সাবজেক্টটা ঠিক আগের মতোই রয়ে গেছে। তো এখানে কি করতে হবে বলছে ইনভাইটিং টু বার্থডে পার্টি, মানে তুমি তোমার ইমেল ড্রাফটিং এর মাধ্যমে, মানে তুমি তোমার ইমেল রাইটিং এর মাধ্যমে তোমার বন্ধুকে তোমার জন্মদিনের পার্টিতে ইনভাইট করো। এবং 3 নম্বর সর্বশেষ যে সাবজেক্টটাকে রেখে দিয়েছি আমরা, সেটা হচ্ছে শেয়ারিং এক্সপিরিয়েন্স অফ অ্যান এডুকেশনাল ট্যুর। এটা সব থেকে গুরুত্বপূর্ণ বা ভাইটাল একটা পয়েন্ট। যদি তোমার বন্ধুর কাছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন মেল ড্রাফট করতে দেয়, তাহলে সব থেকে ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে 3 নম্বর পার্ট বা 3 নম্বরের সাবজেক্ট, শেয়ারিং এক্সপিরিয়েন্স, মানে তোমার অভিজ্ঞতাকে শেয়ার করো অফ অ্যান এডুকেশনাল ট্যুর। অর্থাৎ তোমার স্কুল থেকে তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেই ঘুরতে গিয়ে তুমি ওখানে যে অভিজ্ঞতাটা সঞ্চয় করেছো, এই অভিজ্ঞতাকে জানিয়ে তোমার বন্ধুকে একটা মেল ড্রাফট করো।
তো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি তোমার বন্ধুর কাছে মেল ড্রাফট করতে দেয় তাহলে এই যে বিষয়টা নিয়ে বা এই সাবজেক্ট নিয়ে আসার চান্সটা সব থেকে বেশি থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি টোটাল 4টে প্লেসের নাম আমরা এখানে দিয়েছি। এই 4টে প্লেস কি কি আছে? স্কুল অথরিটি, এডিটর, আর যে কোনো অফিস বা ইনস্টিটিউট, সেই সঙ্গে ফ্রেন্ড। এই 4টা প্লেসের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আগেই বলেছি স্কুল অথরিটি, এবং স্কুল অথরিটি যদি না আসে তারপরে আসার চান্স হচ্ছে এডিটর। তাতেও যদি না আসে তাহলে অফিস আর এনি ইনস্টিটিউট যেটা আছে সেখানে হতে পারে, বা যদি সেখানেও না আসে সবশেষে তোমার বন্ধুকে ইমেল ড্রাফট করতে দেওয়ার চান্সটা সব থেকে বেশি। তো অবশ্যই আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে একের পর এক সমস্ত যে প্লেস আছে বা 4টা ক্ষেত্রেই আমরা সুন্দর করে ফরম্যাট দিয়ে, এবং প্রতিটা ইমেল ড্রাফটের যে ফরম্যাট দেবো সেই ফরম্যাটটা কেমন করে কাজ করে, কোথায় কি লিখতে হয়, কোথায় কি বসাতে হয়, কেমন করে স্টার্টিং করতে হয়, কেমন করে শেষ করতে হয়, পুরো সম্পূর্ণ A to Z ডিটেলসে আমরা আলোচনা করব। যদি তোমাদের সেই ভিডিওগুলি প্রয়োজন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। তো চলো আমরা এর পরের পার্টে আসি, যে কেমন করে আমরা একটা স্কুল অথরিটির কাছে মেল ড্রাফট করব। অর্থাৎ ধরো তোমাকে স্কুল অথরিটি যে কোনো একজন ব্যক্তি, সে হতে পারে হেডমাস্টার বা তোমার যিনি ক্লাস টিচার, তার কাছে তোমাকে মেল ড্রাফট করতে দিয়েছেন, তুমি কিভাবে লিখবে। তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি। তো এবার আসি আমরা এক্সাম্পল নিয়ে, অর্থাৎ একটা ইমেল ড্রাফট কেমন দেখতে হয়, বা তোমার যে এইচএসের যে সেমিস্টার 4-এর পরীক্ষা হবে, এই পরীক্ষায় ইমেল যে ড্রাফট থাকবে তার কোশ্চেনটা কেমন হবে এবং তুমি কেমন করে তার অ্যান্সারটা করবে। তো চলো দেখে নেই। বোর্ডে একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে কমপ্লিট একটা ইমেল ড্রাফটিং করে দেওয়া আছে। তো যদি আমরা পাই টু পাই আলোচনা করি, প্রথমে কি দেখছি, এখানে কোশ্চেন দেওয়া আছে। কি বলছে যে ইউ আর রাহুল সেন, এ স্টুডেন্ট অফ ক্লাস 12 অফ ABC হাই স্কুল, রাইট অ্যান ইমেল টু ইউর হেডমাস্টার রিকোয়েস্টিং টু গ্র্যান্ট ইউ 3 days লিভ অ্যাজ ইউ আর সাফারিং ফ্রম ফিভার। তো এখানে কি বলছে যে সাপোজ বা ধরে নাও ইউ আর রাহুল সেন, মানে তুমি রাহুল সেন। তো তুমি ধরে নাও রাহুল সেন বা তোমার নাম রাহুল সেন। তো কি হচ্ছে, তুমি কয়েকদিন ধরে, এখানে যেটা বলতে চাইছি কি, যে বেশ কয়েকদিন ধরে তুমি শরীর খারাপ বা জ্বরে ভুগছো, আর ডাক্তার তোমাকে বলেছে রেস্ট নেওয়ার জন্য। আর তাই তুমি কি করবে, তোমার স্কুলের যিনি হেড স্যার আছেন বা তোমার ইনস্টিটিউট যে কর্তৃপক্ষ আছে বা অথরিটি আছে, তাদেরকে মেল লিখবে যে আমি আগামী 3 দিন বা 4 দিন বা 10 দিন কি করব, যে স্কুলে আসতে পারবো না। তো এখানে সেটাই বলা হচ্ছে কি, যে সাপোজ ইউ আর রাহুল সেন, স্টুডেন্ট অফ ক্লাস 12 অফ ABC হাই স্কুল, রাইট অ্যান ইমেল টু ইউর হেডমাস্টার রিকোয়েস্টিং টু গ্র্যান্ট ইউ 3 days লিভ। এখানে 3 দিনের ছুটি চেয়ে মেল লিখতে বলা হচ্ছে। আর কি বলছে, যে এজ ইউ আর সাফারিং ফ্রম ফিভার, তোমার কিসে ভুগছো তুমি, এখানে বলা হচ্ছে কি তুমি জ্বরে ভুগছো। ফিভার মানে হচ্ছে জ্বর। তো তুমি জ্বরে ভুগছো, আর সেই জন্য কি তোমার স্কুল কর্তৃপক্ষের কাছে একটা মেল লিখবে যে আগামী বা আপকামিং যে 3 দিন আমি আপনাদের স্কুলে উপস্থিত থাকতে পারবো না। তো যদি তোমাদের এই বিষয় নিয়ে লিখতে দেওয়া হয় বা এরকম কোনো বিষয় তোমাকে ইমেল ড্রাফট করতে বলে, তুমি কেমন করে অ্যান্সার লিখবে বা কেমন হবে সেই ইমেল ড্রাফটের উত্তর, চলো দেখে নেই। তো এর আগে যখন আমরা স্ট্রাকচার নিয়ে আলোচনা করছিলাম, প্রত্যেকটা পার্টকে আমরা বলে দিয়েছিলাম। তো প্রথম যে পার্টটা ছিল কি, ফ্রম। তোমরা ঠিক এভাবেই লিখবে, FROM ফ্রম। দেওয়ার পরে দেখো আমি আমার যে পার্সোনাল ইমেল আইডি সেটাকে লিখে দিয়েছি, manowar321@gmail.com। তো তুমি অবশ্যই এখানে ফ্রম দেওয়ার পরে তোমার যে ইমেল আইডি বা জিমেল যে আইডি আছে সেটাকে তুমি লিখবে। যদি না থাকে কেমন করে ক্রিয়েট করতে হয় স্ট্রাকচারে বলে দিয়েছি, ঠিক তেমন করে তৈরি করে নিয়ে তোমার জিমেল আইডিটা এখানে প্রথমেই মেনশন করবে, এবং ঠিক তারপরে কি করবে, টু দেবে। টু দেওয়ার পরে কি করতে বলেছিলাম, যে যাকে পাঠানো হবে, মানে তোমার মেলটা যেখানে পাঠাচ্ছ তার জিমেল আইডি। তো এখানে দেখো আমাদের কোশ্চেনে বলছে কি রাইট অ্যান ইমেল টু ইউর হেডমাস্টার। তো এখানে কাকে পাঠাতে বলা হচ্ছে, হেড স্যার। কি কোন হেড স্যার, বলছি ABC হাই স্কুলের হেড স্যার। তো আমরা দিয়েছি হেড স্যারের তো ইমেল আইডি আমরা জানি না, তাই নিজেদের মতো করে একটা জিমেল আইডি আমরা তৈরি করে নিয়েছি, headmasterabc@gmail.com। তো তোমাকে যে ব্যক্তির কাছে পাঠাতে বলবে সেই ব্যক্তির নাম নিয়ে বা সেই নাম রিলেটেড তোমরা ঠিক এইরকম @gmail.com এই কথাটুকুকে অ্যাড করে তোমরা যে কোনো প্রকারে বা যে কোনোভাবে যে কোনো জিমেল আইডি তৈরি করে নিতে পারো, এবং সেটা অনায়াসেই এখানে ইউজ করতে পারো কোনো রকমের সমস্যা ছাড়াই। তো আমরা 7টার মধ্যে 2টো পার্টকে কমপ্লিট করে নিয়েছি। এরপরে 3 নম্বর পার্ট কি লিখতে বলা হয়েছিল, স্ট্রাকচারে বলা হয়েছিল কি সাবজেক্ট লিখতে। তো সাবজেক্টটাকে ঠিক এরকম করে লিখবে। লেখার পরে দেখো কি লিখেছি, অ্যাপ্লিকেশন ফর 3 days লিভ। তো আমাদের বলা হয়েছিল যে বিষয়ে তোমাকে মেল ড্রাফট করতে বলা হবে সেই বিষয়টা সংক্ষেপে সাবজেক্টের মধ্যে তুলে ধরার চেষ্টা করো। তো যেহেতু আমাদের বলেছে কি স্টুডেন্ট অফ ক্লাস 12 ABC হাই স্কুল, রাইট অ্যান ইমেল টু ইউর হেডমাস্টার রিকোয়েস্টিং টু গ্রান্ট ইউ 3 days লিভ, মানে 3 দিনের ছুটি। তাই আমরা আমাদের এই ইমেল ড্রাফটিংয়ের সাবজেক্টের মধ্যে লিখে দিয়েছি অ্যাপ্লিকেশন ফর 3 days লিভ। তো এখানে আমাদের যে ফরম্যাট
ফরম্যাটটা ঠিক এমন হবে, যদি তোমাকে এই বিষয় নিয়ে বা তোমার ফেভার নিয়ে ছুটি যদি তোমাকে না চাওয়া হতো বা অন্য কোনো বিষয় নিয়ে চাওয়া হতো, তুমি কি করতে, তুমি শুধু অ্যাপ্লিকেশন ফর এই কথাটুকু রেখে দিতে এবং তারপর আমি যে 3 ডেজ লিভ দিয়েছি তুমি এই জায়গায় চেঞ্জ করে এখানে অন্য যে বিষয়টা লেখা হতো সেই বিষয়টা মেনশন করলেই হয়ে যেত। তো চলো আমাদের 3 নাম্বার পার্ট হয়ে গেল, অর্থাৎ কেমন করে সাবজেক্ট লিখতে হয়। তাহলে কি বললাম, সাবজেক্টের এই পার্টে তোমাকে যে বিষয়ে এই ইমেল ড্রাফটটা করতে দেওয়া হবে সেই বিষয়কে সংক্ষেপে লিখে দিলেই আমাদের এই সাবজেক্টের পার্ট কমপ্লিট। তো এরপরে আসি 4 নম্বর যে পয়েন্টটা লিখতে বলা হয়েছিল সেটা হচ্ছে ডেট। কোন ডেট লিখতে বলা হয়েছিল, যেদিন মেল লেখা হচ্ছে, অর্থাৎ তুমি কোন দিন ডেট লিখবে, যেদিন তোমার ইংলিশ পরীক্ষা। তো এখানে আজ যখন আমরা ইমেলকে ড্রাফট করছি, আজকে হচ্ছে 31/10/2025, তাই আমি আজকেই ইমেলটাকে ড্রাফট করছি, তাই আজকের ডেটটাকে এখানে আমি মেনশন করে দিলাম। তুমি যেদিন তোমার মেলকে ড্রাফট করবে সেই দিনের তারিখটা দেবে এবং সবশেষে এটা বলে রাখি, যেদিন তোমার পরীক্ষার খাতে তুমি মেল ড্রাফট করবে তোমার এক্সাম অর্থাৎ ইংলিশ এক্সামের যে ডেট সেই ডেটটাকে এখানে লিখে নেওয়ার চেষ্টা করো। এরপরে চলে আসি 5 নম্বর যে পয়েন্টটা ছিল কি, সেটা হচ্ছে স্যালুটেশন। তো আমাদের অবশ্য বলেছিল এখানে কি, যে রাইট অ্যান ইমেল টু ইউর হেডমাস্টার, মানে হেডমাস্টারকে লেখো। তো হেডমাস্টারকে যেহেতু লিখতে বলা হয়েছে তাই আমরা স্যালুটেশনে লিখেছি রেসপেক্টেড স্যার। রেসপেক্টেড স্যার দেওয়ার পরে কি বলা হয়েছিল, যে 6 নম্বরে আমাদের মূল বডি বা মেন যে বডি সেটা নিয়ে আলোচনা করতে হবে। তো এখানে আমরা মেন বডিকে খুব সুন্দর করে আলোচনা করেছি, যতটা পেরেছি সংক্ষেপে। এখানে প্রথমে কি বলেছি, একেবারে সহজ ভাষায় বলা হচ্ছে আই এম স্টুডেন্ট অফ ক্লাস 12, পাশে এখানে স্ট্রিমের নাম দিয়েছি আর্টস অফ ইউর স্কুল। কে পারবে না লাইনটা মুখস্থ করতে, একবার পড়লেই মুখস্থ, তাই না? একদম সহজেই বলছি কি, যে আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র বা ছাত্রী। কোথাকার ছাত্রছাত্রী বলছো, অফ ক্লাস 12, মানে ক্লাস 12-এর আর্টসের, ব্র্যাকেটে দিয়েছি আর্টস, তারপরে কি বলছে অফ ইউর স্কুল, মানে আপনার স্কুলের। তো হেড স্যারকে প্রথমেই আমরা কি বলছি, যে আমি আপনার স্কুলের দ্বাদশ শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রী। তারপরে কি বলা হচ্ছে, বলছে আই বেগ টু ইনফর্ম ইউ দ্যাট, মানে আমি আপনাকে জানাতে চাই যে, কি জানাতে চাই, বলছে আই এম সাফারিং ফ্রম ফিভার। আমি কি করছি, আই এম সাফারিং মানে আমি ভুগছি, কিসে ভুগছি, বলছে ফ্রম ফিভার মানে জ্বরে। অর্থাৎ এখানে বলছে আমি আপনাকে অবগত করাতে চাই যে আমি জ্বরে ভুগছি। তো এরপরে কি বলছে, যে অ্যান্ড দ্য ডক্টর, মানে এবং ডাক্তার অ্যাডভাইসড মি, তিনি আমাকে উপদেশ দিয়েছেন। তো বলছে আমি জ্বরে ভুগছি আর ডাক্তার আমাকে উপদেশ দিয়েছেন, কি উপদেশ দিয়েছে, বলছে টু টেক কমপ্লিট রেস্ট, মানে পুরোপুরি বিশ্রাম নেওয়ার জন্য। বলছে ডাক্তার আমাকে পুরোপুরি বিশ্রাম নেওয়ার জন্য উপদেশ দিয়েছেন। কদিনের জন্য, বলছে ফর 3 ডেজ, যেমনটা ঠিক কোশ্চেনের মধ্যে তোমাকে মেনশন করেছিল সেই 3 ডেজের কথা আমরা বলে দিলাম কি, যে আমি আই বেগ টু ইনফর্ম ইউ দ্যাট, মানে আমি আপনাকে জানাতে চাই যে, কি জানাতে চাইছি, বলছে আই এম সাফারিং ফ্রম ফিভার, মানে আমি জ্বরে ভুগছি, অ্যান্ড দ্য ডক্টর অ্যাডভাইসড মি, এবং ডক্টর যিনি আছেন বা ডাক্তারবাবু আমাকে অ্যাডভাইস দিয়েছেন, মানে উপদেশ দিয়েছেন, টু টেক কমপ্লিট রেস্ট, মানে পুরোপুরি বিশ্রাম নেওয়ার জন্য, ফর 3 ডেজ মানে 3 দিনের। এরপরে কি বলছে, দ্যাটস হয়, মানে এই কারণে কি, বলছে আই উইল নট এবল টু অ্যাটেন্ড, মানে আই উইল নট এবল মানে আমি সক্ষম নয় কি করতে, বলছে টু অ্যাটেন্ড মানে উপস্থিত হতে। তো এখানে ওই রাহুল সেন নামের ছাত্র বা আমি, তো এখানে যেহেতু বলা হয়েছিল সাপোজ ইউ আর রাহুল সেন, মানে আমি রাহুল সেন, তাই এখানে নিজের হয়েই বলা হচ্ছে কি আই উইল নট এবল টু অ্যাটেন্ড। আই উইল নট এবল টু অ্যাটেন্ড মানে আমি উপস্থিত হতে পারবো না। কোথায় উপস্থিত হতে পারবো না, বলছে কি স্কুল, মানে স্কুলে। কখন থেকে, বলছে ফ্রম 1 নভেম্বর টু 3 নভেম্বর 2025। অর্থাৎ এখানে বলা হচ্ছে কি, যেহেতু ডাক্তার আমাকে 3 দিনের জন্য পুরোপুরি রেস্ট নিতে বলেছেন, তাই আমি 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত, যেহেতু আজকের তারিখটা 31 তারিখ এবং এর পরবর্তীটা 31/10 মানে অক্টোবর মাসের 31 তারিখ এবং এর পরের দিন মানে কি নভেম্বর মাসের 1 তারিখ হবে। তাই এখানে বলা হচ্ছে কি, দ্যাটস ওয়াই, এই কারণে আই উইল নট বি এবল টু অ্যাটেন্ড, আমি উপস্থিত হতে পারবো না স্কুল, মানে স্কুলে, ফ্রম 1 নভেম্বর টু 3 নভেম্বর 2025, মানে 1 নভেম্বর থেকে 3রা নভেম্বর পর্যন্ত আমি আপনার স্কুলে উপস্থিত হতে পারবো না। এরপরে প্যারাটাকে চেঞ্জ করে আবার কি লেখা হচ্ছে, বলছে আই উড বি হাইলি অবলিগড, আমি অনেক বেশি খুশি হব, কি করলে, বলছে ইফ ইউ কাইন্ডলি গ্রান্ট মি, যদি আপনি গ্রান্ট করেন মানে মঞ্জুর করেন, কি মঞ্জুর করেন, বলছে কি লিভ ফর দ্য মেনশন পিরিয়ড। তো আমার যে মেনশন পিরিয়ড মানে এই যে সময়সূচির আমি যে ছুটি চেয়েছি, এই ছুটির যে সময়কালটা, এই সময়কালে আমার যদি আপনি ছুটি দিয়ে দেন আমি অনেক বেশি খুশি হব। তো এটা দেওয়ার পরে আমরা কি করব, বলেছি একদম শেষে আমাদের একটা ক্লোজিং দিতে হবে খুব সুন্দর করে। তো এই ক্লোজিং পয়েন্ট আমরা কি দিচ্ছি, বলছে থ্যাঙ্কিং ইউ, মানে ধন্যবাদ জানালাম। তারপরে আমরা কি লিখবো, ইউর সিনসিয়ারলির পরিবর্তে তোমরা অবিডিয়েন্টলি লিখতে পারো, কোনো সমস্যা নেই, বাট এই ওয়ার্ডটা সহজ আছে, তোমরা লিখে নিও। তারপরে দেওয়ার পরে নিচে কি, নিজের নাম, যেহেতু আগেই বলেছিল ইউ আর রাহুল সেন, তাই আমার নাম দিয়ে দিয়েছি রাহুল সেন। এবং তারপরে কি লিখবে, দিয়েছি ক্লাস 12 দেওয়ার পরে দিয়েছি 12টাকে তোমরা এইভাবে না দিয়ে তোমরা এক্স এর পরে
দুটো আই তোমরা দিতে পারো। আর কি বলছে, রোল নাম্বার দিয়েছি 12 এবং সবশেষে আমরা যেটা দিয়েছি ABC হাই স্কুল, অর্থাৎ স্কুলের নাম। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখে নিলে একটা ইমেল ড্রাফটিং কেমন হয়, মানে হেড স্যারের কাছে ইমেল ড্রাফট করতে দিলে কেমন করে আমরা সেই অ্যান্সারটাকে লিখব। তো প্রথমে ফর্ম লিখেছি, তারপরে টু, তারপরে সাবজেক্ট, তারপরে ডেট, তারপর স্যালুটেশন দিয়ে মেন বডি লিখে সুন্দর করে একটা ক্লোজিং লিখেছি। খুব ছোট্ট জায়গার মধ্যে আমরা সম্পূর্ণ একটা মেল ড্রাফট করে ফেলেছি। তো যদি তোমরা এইভাবে 7টা যে পার্ট, এই টোটাল 7টা পার্টকে মেনশন করে যদি তোমরা এই মেলকে এরকম সুন্দর করে ড্রাফট করতে পারো, তোমাদের নাম্বার কেটে নেওয়ার ক্ষমতা কারো নেই। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব, আমি এখন তোমাদের যে ফরম্যাটটা বা এখন যে এক্সাম্পলটা দিয়েছি এটা তো অবশ্যই পড়বে। সেই সঙ্গে আমরা আমাদের চ্যানেলে এর পরবর্তীতে প্রত্যেকটা পার্টে, মানে কিভাবে বন্ধুকে ইমেল ড্রাফট করতে হয়, কিভাবে এডিটরকে করতে হয়, কিভাবে আত্মীয় স্বজনকে করতে হয়, বা কিভাবে কোনো অফিসে বা কোনো স্কুলের অন্যান্য ক্লাস টিচার থেকে শুরু করে অন্য যে কোনো ব্যক্তিকে ইমেল ড্রাফট করতে হতে পারে বা করতে হয়, তার ফরম্যাট এবং তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা নিয়ে একের পর এক ভিডিও আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপলোড করব। তাই যদি তোমরা সেই ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, যাতে করে আমাদের ইমেল ড্রাফটিংয়ের এই ভিডিওগুলো সবার আগে তুমি দেখতে পাও। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে বা তোমাদের পড়াশোনার জন্য বিন্দু পরিমাণ উপকারে আসলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো সবাই।